সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের নবম অধ্যায় এশিয়া মহাদেশ এখান থেকে সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে ক্লাস 7 জিওগ্রাফি সাবজেক্টের 9 নম্বর অধ্যায় যেটা রয়েছে এশিয়া মহাদেশ, এখান থেকে আমরা সমস্ত রকমের প্রশ্ন এবং তাদের উত্তর সহ আলোচনা করব। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। প্রথমে পাঠ্য বইটি পড়ে নেবে, তারপরে এই প্রশ্ন এবং উত্তরগুলিকে তোমরা কিন্তু মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। তাহলে এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় দেওয়া হোক না কেন, পরীক্ষায় প্রশ্ন তোমরা তার উত্তর লিখতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটিকে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। দেখো, প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব। তারপরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানে যে বড় প্রশ্ন এবং তাদের উত্তর আমরা পরপর দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত, লোহিত সাগর, সুয়েজ খাল না কাস্পিয়ান সাগর? তো এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত। 2 নম্বর থেকে, এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলির মধ্যে যে নদীর দৈর্ঘ্য সবথেকে বেশি সেটা হচ্ছে ইনিসি নদী, লেনা নদী, ওব নদী। তো এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলির মধ্যে যে নদীর দৈর্ঘ্য সবথেকে বেশি সেটা হচ্ছে ইনিসি নদী। স্বর্ণরেণুর নদী বলা হয় ইয়াংসিকে, হোয়াংহোকে, সিকিয়াংকে, লেনাকে। তো স্বর্ণরেণুর নদী বলা হয় ইয়াংসিকে। চীনের হল্যান্ড বলা হয় ইয়াংসি বদ্বীপ অঞ্চল, সিচুয়ান অববাহিকা, হল্যান্ড অববাহিকা না মধ্য অববাহিকা? তো চীনের হল্যান্ড বলা হয় ইয়াংসি বদ্বীপ অঞ্চলকে। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের মধ্যভাগের পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা হলো 2000 মিটার বেশি, 3000 মিটার বেশি, 4000 মিটার বেশি, 5000 মিটার বেশি? তো এশিয়া মহাদেশের মধ্যভাগের পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 4000 মিটারের বেশি। এরপর চীনের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি, হোয়াংহো, আমুর না লেনা? তো চীনের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম 7L আরব, 7N আরব, 7N আরব, 2L আরব? উত্তর হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত যে প্রবাহ তার নাম 7L আরব। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি, ইনিসি, ব্রহ্মপুত্র, হোয়াংহো? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এশিয়ার দক্ষিণাংশ অবস্থিত উষ্ণমণ্ডলের নাতিশীতোষ্ণমণ্ডলে, হিমমণ্ডলে, ক্রান্তীয় অঞ্চলে? এশিয়ার দক্ষিণাংশ অবস্থিত উষ্ণমণ্ডলে। পনিমনসা, বাবলা, বুনো খেজুর যে মরুভূমির স্বাভাবিক উদ্ভিদ তা হল গোবি আরব না তাকামাকার না থর? তো এই যে এখানে দেওয়া আছে এই কাজগুলো, ঠিক আছে, কোন মরুভূমির স্বাভাবিক উদ্ভিদ? উত্তর লিখবে আরব মরুভূমির স্বাভাবিক উদ্ভিদ এগুলো। পরের প্রশ্ন, এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হলো গঙ্গা, ইরাবতী, ওব না আমর? তো এশিয়ার একটি উত্তর বাহিনী নদী এগুলোর মধ্যে হচ্ছে ওব। এরপর হচ্ছে, জাপানের বৃহত্তম বন্দর হচ্ছে টোকিও, ইয়োকোহামা, ওসাকা না কাওয়াসাকি? তো জাপানের বৃহত্তম বন্দর হচ্ছে ইয়োকোহামা। সৌদি আরবের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা, লৌহ আগড়ি, খনিজ তেল, চুনাপাথর না উত্তর হবে খনিজ তেল হচ্ছে সৌদি আরবের প্রধান খনিজ সম্পদ। পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত পর্বত শ্রেণীটি হলো কারাকোরাম, হিমালয়, সুলেমান, হিন্দুকুশ? তো পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত যে পর্বত শ্রেণী সেটা হচ্ছে সুলেমান। এশিয়ার মনুষ্য বসতিযুক্ত উষ্ণতম স্থান হলো ভারখানস্কো, জেকোবাবাদ, মৌসিনরাম, টিরাট, টিজভি? উত্তর হচ্ছে জেকোবাবাদ হচ্ছে এশিয়ার মনুষ্য বসতিযুক্ত উষ্ণতম স্থান। নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে এশিয়ার দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম প্রান্তে? তো নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে এশিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে। এরপরে প্রশ্ন হচ্ছে, জাপানের রাজধানী সাংহাই, বেজিং, টোকিও? উত্তর লিখবে টোকিও হচ্ছে জাপানের রাজধানী। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি তিব্বত, পামির, লাদাখ না আরব? তো পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হচ্ছে পামির মালভূমি। নেক্সট আমরা 1 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, চরম বৈশিষ্ট্যের মহাদেশ কাকে বলা হয়? উত্তর লিখবে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে কি বলা হয়? উত্তর হচ্ছে ইউরেশিয়া বলা হয়। ঠিক আছে, ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া। কোন পর্বত ইউরোপ এবং এশিয়া মহাদেশের সীমানা নির্দেশ করে? তো ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপের সীমানা নির্দেশ করে। এশিয়া ও আফ্রিকা মহাদেশ পৃথক হয়েছে কিসের দ্বারা? লোহিত সাগর ও সুয়েজ খাল দ্বারা এশিয়া ও আফ্রিকা মহাদেশ পৃথক হয়েছে। এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি? তো 48টি দেশের সংখ্যা। ঠিক আছে, এশিয়া মহাদেশে রয়েছে 48টি দেশ। এরপরের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? তো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। তরল সোনা কাকে বলা হয়? খনিজ তেলকে বলা হয় তরল সোনা। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর লিখবে কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ।
এশিয়া মহাদেশের মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলে তাপমাত্রা কিভাবে কমে যায়? তো উচ্চতার তারতম্যের কারণে প্রতি 1000 মিটার বা 1 মিটার উচ্চতায় গড়ে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কখন বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। নেক্সট হচ্ছে কোন কোন দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়? ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? তৈগা বনভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বনভূমি। কোন মহাদেশে সবথেকে বেশি মানুষ বসবাস করে? এশিয়া মহাদেশে। তিব্বত মালভূমির অবস্থান উল্লেখ করো তো। এশিয়া মহাদেশের হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি। এশিয়া মহাদেশের দুটি উত্তর বাহিনী নদীর নাম লেখো। লুনি নদী, ওব নদী, এগুলো হচ্ছে এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীর উদাহরণ। এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির মধ্যে কোনটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো ইনিসি নদী হচ্ছে এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীর মধ্যে সবথেকে দীর্ঘতম নদী। পরের প্রশ্ন, উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? অর্থাৎ এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? তো উত্তর বাহিনী নদীগুলির উত্তরাংশ বা মোহনা হিমমণ্ডলে অবস্থিত বলে এই অংশে সবসময় বরফ জমে থাকে। তাই শরৎ ও বসন্তকালে উত্তর বাহিনী নদীগুলির উৎস অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীগুলির অতিরিক্ত জল মোহনা অঞ্চলে সঞ্চিত হয়ে বাধা পেয়ে উক্ত অঞ্চলগুলিতে প্রায় বন্যা ঘটায়। এশিয়া মহাদেশের কয়েকটি দক্ষিণ বাহিনী নদীর নাম লেখো। তো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, সিন্ধু, টাইগ্রিস, ইউফ্রেটিস প্রভৃতি ইউফ্রেটিস নদী প্রভৃতি এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদী। এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি? তো মেকং নদী হচ্ছে এশিয়ার দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদী। নিরক্ষীয় জলবায়ুতে কী ধরনের উদ্ভিদ জন্মায়? নিরক্ষীয় জলবায়ুতে চিরহরিত বা চিরসবুজ উদ্ভিদ জন্মায়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কী কী উদ্ভিদ জন্মায়? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মস, লাইকেন, শৈবাল প্রভৃতি উদ্ভিদ জন্মায়। পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি কোনটি? তো রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি। ঠিক আছে, অর্থাৎ তৈগা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি। মৌসুমী জলবায়ু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ দেখা যায়? মৌসুমী জলবায়ু অঞ্চলে চিরহরিত এবং পর্ণমোচী দুই ধরনের উদ্ভিদই বা দুই ধরনের গাছই দেখা যায়। সাইবেরীয় জলবায়ু কোথায় দেখা যায়? রাশিয়ার সাইবেরিয়া ও সাখালিন দ্বীপপুঞ্জে সাইবেরীয় জলবায়ু দেখা যায়। উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ কেমন? তো উষ্ণ মরু অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ 10 থেকে 25 সেন্টিমিটার। তুন্দ্রা জলবায়ু কোথায় দেখা যায়? পৃথিবীর সুমেরু বৃত্তে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। গঙ্গা নদীর উৎসস্থল কোথায় অবস্থিত? গঙ্গোত্রী হিমবাহ, এটা হচ্ছে গঙ্গা নদীর উৎসস্থল। তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে এশিয়ার কোন দক্ষিণ বাহিনী নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? উত্তর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে এশিয়ার এটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, তিব্বতের মানস সরোবর থেকে এশিয়ার কোন কোন নদী উৎপন্ন হয়েছে? সিন্ধু ও ব্রহ্মপুত্র। এরপর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর লিখবে সাত এল আরব। নেক্সট হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হচ্ছে ইয়াংসিকিয়াং। এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে? ইয়াংসি নদীকে স্বর্ণরেণুর নদী বলে। এশিয়ার কোন নদীকে পিত নদী বলে? হোয়াংহো নদীকে এশিয়ার পিত নদী বলে। আর এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কোনটি? এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান হচ্ছে পাকিস্তানের জেকোবাবাদ। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে? 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। ঠিক আছে, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে। এশিয়া মহাদেশের অন্তর্গত কোন কোন জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়? তো নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষাংশ এর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। কোন ধরনের জলবায়ু অঞ্চলে চিরহরিত বৃক্ষের অরণ্য দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এশিয়া মহাদেশের কোন কোন অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়? তো ভূমধ্যসাগরের তীরবর্তী এশিয়া মহাদেশের সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডান ও জর্ডানে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। পর্ণমোচী বৃক্ষের অরণ্য কোন ধরনের জলবায়ু অঞ্চলে দেখা যায়? তো মৌসুমী জলবায়ু অঞ্চলে পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে কাকে চীনের ম্যানচেস্টার বলা হয়? চীনের সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। টোকিওকাহামা শিল্পাঞ্চলটি কোন দ্বীপের কোন সমভূমিতে অবস্থিত? জাপানের প্রধান চারটি দ্বীপের বৃহত্তম দ্বীপ হনশুর কান্ট সমভূমিতে অবস্থিত।
টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের আরেক নাম কি? তো উত্তর লিখবে কিহিন শিল্পাঞ্চল। জাপানের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে টোকিও। এরপর জাপানের সর্ববৃহৎ বন্দরের নাম কি? উত্তর লিখবে ইয়োকোহামা হচ্ছে জাপানের সর্ববৃহৎ বন্দর। পরের প্রশ্ন হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশগুলির নাম উল্লেখ করো। তো সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত ও বাহরিন ইত্যাদি এগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ার, ঠিক আছে, খনিজ তেল উত্তোলনকারী দেশ। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি? উত্তর লিখবে সৌদি আরব হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। পৃথিবীর প্রধান তৈল উত্তোলনকারী দেশগুলির সংস্থা কী নামে পরিচিত? উত্তর হচ্ছে ওপেক নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম তৈল উত্তোলন কেন্দ্রের নাম কি? উত্তর হচ্ছে সৌদি আরবের ঘাওয়ার পৃথিবীর বৃহত্তম তৈল উত্তোলন কেন্দ্র। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম কি? উত্তর হচ্ছে সাফানিয়া। নেক্সট, কোন ধরনের জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। এশিয়া মহাদেশের উত্তরাংশে কোন ধরনের জলবায়ু দেখা যায়? তুন্দ্রা জলবায়ু দেখা যায়। চীনের ধানের গোলা কাকে বলে? হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলে। চীনের কোন অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়? তো ইচাং থেকে হুনান পর্যন্ত বিস্তৃত ইয়াংসি কিয়াং নদীর মধ্য অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। চীনের হল্যান্ড কাকে বলা হয়? কোন অঞ্চলকে? ইয়াংসি কিয়াং নদী বদ্বীপ অঞ্চলে ইউরোপের হল্যান্ডের মতো সমুদ্র থেকে ভূমি উদ্ধার করা হয় বলে এই অঞ্চলকে চীনের হল্যান্ড বলা হয়। নেক্সট হচ্ছে আমরা কিছু এখানে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। তো এশিয়া মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হচ্ছে 1 নম্বর, এশিয়া মহাদেশের বিরাট বিস্তৃতির জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার জলবায়ু দেখা যায়। যেমন এই মহাদেশের দক্ষিণাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির, মধ্যভাগের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং উত্তরাংশের জলবায়ু অতি শীতল প্রকৃতির। 2 নম্বর, এই মহাদেশের সমুদ্র থেকে দূরে অবস্থিত অঞ্চলগুলিতে শীত ও গ্রীষ্ম দুটি খুব প্রকট হয়। 3 নম্বর হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি অঞ্চলের জলবায়ু অতি শীতল প্রকৃতির হয়। আর এরপর দেখো পরের প্রশ্ন 2 নম্বর দেখে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি কী কী? তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে। এখানকার গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতিদিন বিকালে এই জলবায়ু অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয়। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য এখানে ঘন চিরহরিত ও চিরসবুজ গাছ দেখা যায়। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী? এশিয়া মহাদেশের তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো শীতকাল সুদীর্ঘ, স্থায়ী ও অত্যাধিক শীতল। এই অঞ্চল শীতকালে একটানা 6 মাস অন্ধকারাচ্ছন্ন থাকে। এই সময়ে আবছা আলোর সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে শীতকালীন উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে এবং গ্রীষ্মকালীন উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। নেক্সট হচ্ছে 4 নম্বর, শীতকালে তুষারপাত সহ প্রবল তুষার ঝড়ও হয়ে থাকে। ওকে, এরপর 4 নম্বর দেখে প্রশ্ন, এশিয়া মহাদেশের কোথায় কোথায় মৌসুমী জলবায়ু দেখা যায়? এখানকার উদ্ভিদগুলি কী কী? তো 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে ভারত বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড প্রভৃতি দেশে মৌসুমী জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে চিরহরিত বা চিরসবুজ এবং পর্ণমোচী বা পাতাঝরা 2 ধরনের গাছ জন্মায়। এখানে আম, জাম, মেহগনি, বাঁশ, আবলুস, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিশু প্রভৃতি গাছ দেখা যায়। নেক্সট হচ্ছে কোন কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? এই জলবায়ুতে কখন বৃষ্টিপাত হয় ও এখানকার উদ্ভিদগুলি কী কী? তো ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডন প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। এই জলবায়ু অঞ্চলে জলপাই, আঙুর, লেবু প্রভৃতি প্রচুর ফলের গাছ দেখা যায়। এছাড়া কর্ক, ওক, অলিভ এবং লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি প্রভৃতি কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়। কোন কোন দেশে উষ্ণ মরু প্রকৃতির চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় এবং কেন দেখা যায়? উত্তর লিখবে আরবের মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত প্রভৃতি দেশে উষ্ণ মরু প্রকৃতির চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। এই সব দেশগুলোর উষ্ণতা খুব বেশি এবং বৃষ্টিপাত খুব কম হয়। এখানে উষ্ণ মরু প্রকৃতির চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। নেক্সট হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে কাঁটা জাতীয় গাছ জন্মায় কেন? উষ্ণ মরু অঞ্চলে বাবলা, ফণিমনসা, খেজুর প্রভৃতি কাঁটা জাতীয় গাছ জন্মায়। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রচ্ছেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। সাইবেরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? রাশিয়ার সাইবেরিয়া
ও শাখালিন দ্বীপপুঞ্জে সাইবেরীয় জলবায়ু দেখা যায়। এখানে অতি শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল দেখা যায়। বছরের 7 থেকে 8 মাস বরফ পড়ে, উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে। গ্রীষ্মকালে গড়ে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। সাইবেরীয় জলবায়ু অঞ্চলে কী কী উদ্ভিদ জন্মায়? অতি শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল। সাইবেরীয় জলবায়ু অঞ্চলে গাছগুলি শঙ্কু আকৃতির হয়। গাছের পাতাগুলি ছুচালো। পাইন, পার, সিডার, উইলো প্রভৃতি গাছ এই অঞ্চলে দেখা যায়। রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। পরের প্রশ্ন হচ্ছে চীন দেশীয় জলবায়ু কাকে বলে? এখানকার উদ্ভিদগুলি কী কী? তো চীনের উত্তরাংশ ও মধ্যভাগ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে যে বিশেষ ধরনের জলবায়ু অস্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তাকে চীন দেশীয় জলবায়ু বলে। এই জলবায়ু অঞ্চলে সেগুন, ফার, বীচ, পাম, লরেল প্রভৃতি পর্ণমোচী এবং মেহগনি, চেস্টনাট, ওক প্রভৃতি চিরহরিৎ গাছ দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর দাগে এশিয়ার জলবায়ু কিভাবে স্বাভাবিক উদ্ভিদকে প্রভাবিত করে? তো এশিয়া মহাদেশের নানা ধরনের জলবায়ু এই মহাদেশের স্বাভাবিক উদ্ভিদকে প্রভাবিত করেছে। যেমন হচ্ছে 1 নম্বর এশিয়ার নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। সারা বছর অত্যাধিক উত্তাপ ও প্রচুর বৃষ্টিপাতের জন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে গভীর চিরহরিৎ নিরক্ষীয় অরণ্যের সৃষ্টি হয়, যথা মেহগনি, এবনি, রোজউড, পাম ইত্যাদি। 3 নম্বর হচ্ছে এশিয়ার মৌসুমী অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। মৌসুমী জলবায়ু অঞ্চলে মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম প্রভৃতি স্থানে বৃষ্টিপাতের তারতম্য অনুসারে স্বাভাবিক উদ্ভিদের তারতম্য দেখা যায়। যেমন বেশি বৃষ্টিপাতযুক্ত স্থানে রোজউড, মেহগনি, দেওদার, বাঁশ প্রভৃতি চিরহরিৎ গাছের ঘন অরণ্য দেখা যায়। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সেগুন, শাল, শিমুল, জারুল, পলাশ, আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছ জন্মায়। 3 নম্বর হচ্ছে এশিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদ। তুরস্ক, সিরিয়া, লেবানন প্রভৃতি স্থানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলপাই, ইউক্যালিপটাস, লেবু, কর্ক, ওক, অলিভ প্রভৃতি গাছ এবং লরেলো, ল্যাভেন্ডার, রোজমেরি প্রভৃতি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়। এরপর হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা স্টেপস অঞ্চলের উদ্ভিদ। কম বৃষ্টিপাতের জন্য দক্ষিণ পশ্চিম সাইবেরিয়া ও পূর্ব মঙ্গোলিয়ার স্টেপস অঞ্চলে কাঁটাযুক্ত ঝোপঝাড় জন্মায় ও বেঁটে ঘাস জন্মায়। 5 নম্বর নাতিশীতোষ্ণ মরুভূমি অঞ্চলের উদ্ভিদ। মঙ্গোলিয়া মালভূমি ও গভীর মরুভূমি অঞ্চলের উদ্ভিদহীন স্থানে ঘাস ও ঝোপঝাড় হয়। ঠিক আছে, এরপর আরেকটি প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের প্রধান কারণগুলি কী কী? তো এশিয়া মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের প্রধান কারণগুলি হলো 1 নম্বর অক্ষাংশ। এশিয়া মহাদেশটি 10 ডিগ্রি দক্ষিণ থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় এই মহাদেশের দক্ষিণ অংশে সূর্যরশ্মির পতন কোণ সারা বছর বেশি থাকে বলে জলবায়ু উষ্ণ ভাবাপন্ন প্রকৃতির। অন্যদিকে উত্তরাংশে সূর্যরশ্মির পতন কোণ সারা বছর কম থাকার জন্য জলবায়ু শীতল প্রকৃতির। 2 নম্বর হচ্ছে উচ্চতার তারতম্য। এশিয়ার মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলে এবং অন্যান্য উঁচু স্থানগুলিতে উচ্চতার জন্য উষ্ণতা স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকে। 3 নম্বর হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। এই মহাদেশের সমুদ্র থেকে বহু দূরবর্তী স্থানগুলিতে গ্রীষ্মকালীন উষ্ণতা অনেক কম এবং অনেক বেশি, ঠিক আছে, এবং শীতকালীন উষ্ণতা অনেক কম থাকে, অর্থাৎ জলবায়ু চরম ভাবাপন্ন হয়। এরপর 4 নম্বর হচ্ছে পর্বত শ্রেণীর অবস্থান। এশিয়ার মধ্যভাগের পর্বত শ্রেণীগুলি উত্তর দিক থেকে আসা শীতল বায়ু প্রবাহকে দক্ষিণে আসতে বাধা দেয়, আবার দক্ষিণ দিক থেকে আসা আর্দ্র ও উষ্ণ বায়ু এই পর্বত শ্রেণীতে বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। 5 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশের উপর দিয়ে গ্রীষ্মকালে আর্দ্র মৌসুমি বায়ু প্রবাহের কারণে বছরের মোট বৃষ্টিপাতের 3/4 হয়ে থাকে। আবার শীতল ভূমধ্যসাগর থেকে আসা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জন্য এই মহাদেশের পশ্চিম দিকে শীতকালেও সামান্য বৃষ্টিপাত হয় ও ঠান্ডা পড়ে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের যে 9 নম্বর অধ্যায়টি রয়েছে এশিয়া মহাদেশ, এখান থেকে আমরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তাদের উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে। প্রথমে তোমরা পাঠ্য বইটি পড়ে নেবে, তারপরে এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষা প্রশ্ন কমন পাবে, ঠিক আছে, এবং অন্য প্রশ্ন দিলেও কিন্তু তোমরা পরীক্ষায় উত্তর লিখে আসতে পারবে। আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো
নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।